অস্ত্রোপচার না করে সে বাবদ দেখানো হয় খরচ। বরাদ্দের অনেক ওষুধ রোগীরা না পেলেও অনেক সময় দেওয়া হয় মেয়াদোত্তীর্ণ ওষুধ, কেটে রাখা হয় আয়া সুইপারদের মজুরির একটি অংশ। আর এভাবেই চলছে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক ও কর্মকর্তারা মিলে 5 বছরে লোপাট করেছেন প্রায় 4 কোটি টাকা। অভিযোগ উঠেছে এ লুটপাটের হোতা ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা আর তার সহযোগী স্টোর কিপার হুমায়ুন কবির। নিয়ামুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান সেলিম। অযত্ন অবহেলায় পড়ে আছে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। অথচ এখানে গেল 5 বছরে কয়েকশো অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। ওটি খরচ বাবদ সরকারি ব্যয় হয়েছে 1 কোটি টাকারও বেশি, এমন তথ্য এসেছে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো প্রতিবেদনে। এই হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী গত 5 বছরে অপারেশন হয়েছে কয়েকশো, অথচ হাসপাতালের ওটি রেজিস্টার ঘেটে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ডিবিসি নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। হাসপাতালে বরাদ্দ অনুযায়ী বছরে গড়ে 20 লাখ টাকা এসেছে ওটির যন্ত্রপাতি মেরামত ও অস্ত্রোপচারের প্রয়োজনীয় মালামাল কেনার জন্য, কিন্তু হাসপাতাল রেজিস্টারে এর কোনো মিল নেই। এ বিষয়ে জানতে চাইলে চটে যান ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হেলেনা আক্তার নিপা। এটা মেডিসিনের, এগুলো MSR এর, এটা তো আমার কিছু না। এটা মনে করেন আপনি নন স্পেসিফিক জিজ্ঞাসা করছেন। লুটপাটের এখানেই শেষ নয়। গরিব মানুষের জন্য সরকার লাখ লাখ টাকার ওষুধ বরাদ্দ দিলেও তা পান না রোগীরা। অভিযোগ আছে সেই ওষুধও যাচ্ছে হেলেনার ক্লিনিকে। অপারেশন থিয়েটার করেছে, অস্ত্রপাতি মানে যন্ত্রপাতি সবই কিনেছে, কিন্তু অপারেশন আমরা কখনো কোনোদিন দেখিনি। ছোটখাটো আপনার যদি কাটাও আসে, বেশিরভাগ টাইমে চুয়াডাঙ্গাতে রেফার হয়ে যায়। ইমার্জেন্সি যারা থাকে তারা টাকা পয়সা নেয়। এখানে অপারেশনের জন্য ওষুধপত্র সবই আসে, কিন্তু এখানে সেসব ওষুধ দেওয়া হয় না, ও অপারেশনও করা হয় না। এগুলো যায় কোথায়? সরকারি হাসপাতালের স্টোর থেকে দেয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধও। অনুসন্ধানে মিলেছে সে তথ্য, যার কোনো সদুত্তর নেই চিকিৎসক কর্মকর্তাদের কাছেও। আমরা প্রাথমিক অবস্থা দিতে রাজি হচ্ছিলাম না। আমাদের স্টোর কিপার সাহেব যখন বললো যে এটা দেওয়া কোনো সমস্যা হবে না, তখন আমি বাধ্য হয়ে দিয়েছি আর কি। এক্সপায়ারি ডেট না থাকলে তো অবশ্যই ঝুঁকি হয়ে যাবে। ওটা আসলে আমাদের কাছে একটা সিল কোড দিয়ে গেল, বলছে যে ভাই এই ভিটামিনটা একটু শর্ট ডেট আছে, আজকে একটু লিখে দিয়ে। 2024-25 অর্থ বছরে হাসপাতালটিতে ঠান্ডাজনিত রোগের ওষুধ মন্টিলুকাস ট্যাবলেটের বরাদ্দ এসেছে প্রায় 44,000 পিস, যার বাজার মূল্য প্রায় 8 লাখ টাকা। আর সে ওষুধ পরিবহন ব্যয় 1,86,000 টাকা। কিন্তু বাস্তবতা হলো সে ওষুধ পৌঁছায়নি হাসপাতালে। প্রথমে যখন ওষুধ আসবে, প্রথম প্রায়োরিটি পায় কমিউনিটি ক্লিনিক, তারপর ইউনিয়ন সাব সেন্টার এবং সবার শেষে দেয় উপজেলা হেলথ কমপ্লেক্সে। আর অ্যাজমা রোগীগুলা এত বেশি শীতকালে অসুস্থ থাকে, প্রত্যেক দিন টিকিট কেটে কেটে প্রচুর পরিমাণে আপনার মন্টিলুকাস ট্যাবলেট নিয়ে যায়। মোনাস 10, মোনাস 5 আসলে আমাদের এগুলো দেয় না, সাব সেন্টারে ওইভাবে দেয় না। কখন বছর 2-1-3 এভাবে এমনই হবে, আর এত দামি ওষুধ সচরাচর দেয় না। 24 সালে মন্টিলুকাস 10 পাইনি, কিন্তু মন্টিলুকাস 5টা পাইছে আর কি। শীতের সময় মোটামুটি অ্যাভেলেবল দেওয়া হয় আর কি। 5 mgটা পাওয়া যায়, 10 mg পাই নাই ভাইয়া। আছে ভেষজ বাগানের জন্য বরাদ্দের 3 লাখ টাকা লুটের অভিযোগও। নথি বলছে আয়ার দৈনিক মজুরি 450 আর সুইপারের 500 টাকা, কিন্তু মাসে আয়া বেতন পান মাত্র 2000 আর সুইপার 6500 টাকা। বাকিটা যাচ্ছে কর্মকর্তাদের পকেটে। মানে সর্বোচ্চ 18 থেকে 20,000 টাকার ভিতরে খরচ হচ্ছে। পরিচর্যা পাঠানো এরকম কি করেছি ম্যাডাম জানি। আর হেড ক্লাস ছিল হাসান। হাসপাতালের বেডশিট, বালিশের কভার, ম্যাট্রেস, কম্বল সহ নানা প্রয়োজনীয় পণ্য কেনাকাটাতেও আছে অনিয়ম। 31টা বেড আছে, 31 বেডে তো দেওয়া হয়েছে, আর এমনি আউটে যেগুলো দেওয়া আছে এবারে হলো 36। আবার নিচেও পেরে দেওয়া হয়, অনেক সময় দেখা যাচ্ছে ফ্লোরিং করলে পরে ওগুলো পেরে দেওয়া হয়। এত সব অভিযোগে তীর ডাক্তার হেলেনা আক্তার নিপার দিকে। তিনি তার পদবি ব্যবহারও করেছেন অনিয়ম। স্বাস্থ্য কর্মকর্তার চেয়ারে ভারপ্রাপ্ত হিসেবে বসলেও পরিচয় দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে। ক্যামেরায় এড়িয়ে গেলেন সব অভিযোগ। এটা তো আসলে আমার ডকুমেন্ট নিয়ে তারপর আমার কথা বলা দরকার। সবই তো বড় বাবুর কাছে রয়েছে, নির্দিষ্ট চাহিদা থাকে, তো যে রিকোয়ারমেন্ট থাকবে আমার এত পপুলেশনের জন্য এতগুলো থাকবে, এটা ওদের চাহিদার প্রেক্ষিতে ইনডেন্ট অনুযায়ী আমরা প্রোভাইড করে থাকি। ডিবিসির অনুসন্ধানে মিলেছে হেলেনা আক্তার নিপার সব অপকর্মের সহযোগী হাসপাতালটির স্টোর কিপার কাম বড়বাবু হুমায়ুন কবির।
হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে না দেওয়ার অভিযোগও আছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। হুমায়ুন সাহেব নতুন হওয়ার পরে টাকাটা দিয়েছি যে আপনি আমার এইগুলা দেন, আমি ক্যাশ বিল লিখবো, আজ দিচ্ছি, কাল দিচ্ছি, পরশু দিচ্ছি, এইভাবে সে আজ পর্যন্ত গত অর্থ বছর কোনো বিলে আমার কাছে দেয়নি। এমন পুকুর চুরির ঘটনা শুনে হতবাক জেলা প্রশাসক। সিভিল সার্জন বলছেন, আইনের ব্যত্যয় হলে নেওয়া হবে ব্যবস্থা। এটা তো সুযোগ নেই, ওটি রেজিস্টার মেনটেন করেই অপারেশনের তালিকা তাকে লিপিবদ্ধ করতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে রিপোর্ট প্রদান করতে হবে। এটার ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। দামোহরদহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে বিশেষ করে অপারেশনের যে থিওরিটিক্যাল যে তথ্যটা এবং বাস্তবে যে অপারেশন যে হয় না, তার মধ্যে যে একটা বিরাট গ্যাপ, এই বিষয়টা আসলে আশঙ্কাজনক। বিশিষ্টজনরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ও লুটপাট বন্ধ না হওয়া দুঃখজনক। মানুষের প্রত্যাশা ছিল অন্তত ৫ আগস্টের পরিবর্তনের পরে স্বাস্থ্য খাত সহ সকল ক্ষেত্রে দুর্নীতি রোধ করা যাবে। এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতির এই ভয়াবহ চিত্র আমাদের সামনে আসে। দুর্নীতির এই অভিযোগের বিষয়ে খোঁজ নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আপনি যেহেতু বলেছেন, আমি এটা খোঁজ নিয়ে দেখবো। জেলার যে সিভিল সার্জন মহোদয়, উনি ওটা ভালো বলতে পারবেন। আমি আমার অবস্থান থেকে আমি এটা সরজমিন খোঁজ নিয়ে দেখবো। অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাহত হচ্ছে গরিব রোগীদের চিকিৎসা। এসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন আহত হন। এছাড়া কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সকাল 9টায় কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়া উপজেলা সদর স্টেশনের ফলিয়াপাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। আটকদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সাবেক সমন্বয়ক ও এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়া রয়েছেন। আন্দোলনকারীরা জানান, সকালে 40 থেকে 50 জন ভুক্তভোগী শিক্ষক সড়কের পাশে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে নির্দেশ দেয়। এ সময় আন্দোলনকারীরা না সরায় তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ 9ম গ্রেড ও 4 স্তরের একাডেমিক পদধাপ বাস্তবায়নের এক দফা দাবিতে পঞ্চগড় ও মেহেরপুরে মানববন্ধন হয়েছে। দুপুরে পঞ্চগড় শহরে চৌরঙ্গি মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, একই শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ থাকার পরও এখনও 10ম গ্রেডে তাদের এন্ট্রি দেওয়া হয়নি। দ্রুত 9ম গ্রেডে এন্ট্রি এবং প্রধান শিক্ষক পর্যন্ত 4 স্তরের একাডেমিক পদধাপ বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। একই দাবিতে মানববন্ধন করেছেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে তাদের দাবি উত্থাপন করা হয়। শিক্ষকরা জানান, 1973 সালের পর থেকে এই আন্দোলন চলছে। নানা জটিলতার পরও সরকারের সদিচ্ছা থাকলে দাবি বাস্তবায়ন সম্ভব। নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে 3টি ইউনিয়ন অন্য আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, জামায়াত, হেফাজত সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ। বিজয়নগরের কোনো অংশ যাতে সরাইল আশুগঞ্জের সঙ্গে যুক্ত না হয়, এই দাবিতে প্রায় 2.5 ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়কের একাংশ দখল করে রাখে বিক্ষুব্ধরা। এতে চান্দুরা থেকে ইসলামপুর পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দেয়। আগামী 24শে আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে এই সিদ্ধান্ত বাতিল না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। প্রয়োজন রেলপথ, সড়ক পথ ও বিজয়নগরের উপর দিয়ে সিলেটের দিকে যাওয়া গ্যাস লাইন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। দীর্ঘ 2.5 ঘণ্টা অবরোধের পর জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে বিক্ষোভকারীরা। বিজয়নগরের সর্বমানুষের প্রাণের দাবি একটাই, আমরা বিজয়নগর সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই। শুনানিতে যেন আমাদের 10 ইউনিয়নকে একত্রিত করে একটা রেজাল্ট দেয়। আগামী 24 তারিখ যে শুনানি হবে, আমি প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানাবো আমাদেরকে পূর্বের বাউন্ডারি 3 অর্থাৎ 245 আসনে সংযুক্ত করার জন্য।
পার্বত্য জেলা বান্দরবানে ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে থাকছে হাজারো পরিবার। পরিবেশের তোয়াক্কা না করেও জীবনের ঝুঁকি নিয়েই সুবিধাজনক জায়গায় পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে এসব বসতি। ভারী বৃষ্টি হলে স্থানীয়দের থাকতে হয় আতঙ্কে। গত ১৯ বছরে পাহাড় ধসে নিহত হয়েছেন অন্তত ১০৫ জন। প্রশাসন বলছে তাদের পুনর্বাসনের কাজ চলছে। বর্ষা শেষ হলেও কখনো থেমে থেমে আবার কখনো অবিরাম বৃষ্টি হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানে। বৃষ্টি হলেই আতঙ্ক ভর করে পাহাড় ও পাহাড়ের পাদদেশে থাকা বাসিন্দাদের মাঝে। তবুও ঝুঁকি নিয়ে সেখানেই থাকছেন তারা। এদের বেশিরভাগই নিম্নবিত্ত। পরিবেশের তোয়াক্কা না করে সুবিধাজনক স্থানে পাহাড় কেটে গড়ে তুলেছেন আবাসন। দিনে নয়তো রাতে পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে এসব বসতঘর। বান্দরবানের লামা, রুয়াংছড়ি, রুমা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদরে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করছে অসংখ্য মানুষ। আমরা দিনে আনি দিনে খাই, পাহাড় নিয়ে আমরা বসবাস করি, আর এর বাইরে তো যাবে কোনো সম্পদ নেই। আমরা ঘর বাড়ি ছেড়ে কোথায় যাব? চলে গেলে আবার ঘর চলে আসতে হবে। প্রশাসনের তথ্য অনুযায়ী ২০০৬ থেকে চলতি বছর পর্যন্ত পাহাড় ধসে মারা গেছে অন্তত ১০৫ জন। পাহাড় কেটে যেখানে বসতি স্থাপন করা হয়েছে সেগুলোর তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা যে জেলা কমিটি আছে সেই কমিটির মিটিংয়ে আমরা এই বিষয়গুলি উত্থাপন করব এবং কার্যক্রম গ্রহণ করে আমরা প্রয়োজনে আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা নিব যে এদেরকে পুনর্বাসনের কি ব্যবস্থা গ্রহণ করা যায়। বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার তাগিদ সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারে আবারও গোলাগুলি হয়েছে। মঙ্গলবার রাত ৯:৩০ নাইক্ষ্যংছড়ির তুমরু ঘুমধুম এলাকার বাজারে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা জানান সীমান্তের অপর প্রান্তে রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ২টি ক্যাম্প রয়েছে। তাদের ধারণা ক্যাম্পগুলোর মাঝামাঝি স্থান নারিকেল বাগিচায় দীর্ঘদিন পর আবারও সংঘর্ষ হয়েছে। বিজিবি জানায় আরাকান আর্মির সাথে বিচ্ছিন্নতাবাদী অন্য কোনো সংগঠন আরসা আরএসওর মধ্যে গোলাগুলি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেরপুরের নকলা উপজেলা একযোগে এনসিপির ১৫ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। সকালে নকলা সরকারি হাজী জাল মামুদ কলেজ রোডের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। দলের প্রধান সমন্বয়কারী অযোগ্য, আদর্শচ্যুত, সামাজিকভাবে অগ্রহণযোগ্য বলে অভিযোগ করেন তারা। নকলা উপজেলা যুগ্ম সমন্বয়কারীদের মধ্যে মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনিসহ ১৫ জন পদত্যাগ করেন। গত ১০ আগস্ট হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী এবং ১০ জনকে যুগ্ম সমন্বয়কারী সহ ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সার্জিস আলম। গোপালগঞ্জের কাশিয়ানীতে চলাচলের পথ না থাকায় ১৫টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। চলাচলের একমাত্র সরকারি জায়গা দখলে নিয়ে বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। ফলে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করে চলাচলের জন্য রাস্তা নির্মাণের দাবি ভুক্তভোগীদের। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীর জলকার পাড়ায় শ্বশুরের দেয়া জায়গায় বাড়ি করে বসবাস করেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য ইয়াউদ হোসেন। তবে বাড়ি থেকে বাইরে যেতে অন্যের জায়গায় জানালার নিচ দিয়ে এভাবেই যাতায়াত করতে হচ্ছে তার পরিবারের সদস্যদের। এতে গালমন্দ শুনতে হচ্ছে তাদের। যাতায়াতের পথ না থাকায় স্কুল, কলেজ, বাজার ও প্রয়োজনীয় কাজে বের হওয়াও এক প্রকার বন্ধ। শুধু তার পরিবার নয়, সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় এক প্রকার অবরুদ্ধ হয়ে এমন ভোগান্তিতে ১৫টি পরিবার। ১৫টা ঘরের মতো অবরুদ্ধভাবে আছি। আমাদের কোনো একটা পথ নেই। কেউ অসুস্থ হলে সে রোগীটা যে নিয়ে যাব সে কোনো ব্যবস্থা নাই। বিয়ে শাদীর ব্যাপারে যে আত্মীয় স্বজন বাড়িতে আসবে, তারা পথঘাট না থাকার কারণে ছেলে মেয়ে তারা বিয়ে শাদী থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। রাত বিরাতে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও পড়তে হয় দুর্ভোগে। পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের। তারা বাড়ি করে দিয়েছে, তারা গাছ লাগাই খাচ্ছে, তারা কাছে কিন্তু আমাদের পথ দেবে না। তা আমরা সেই হিসাবে এটা তো মগের মূল্য না। কোনো রোগী যদি অসুস্থ থাকে তারা নেওয়ার মতন কোনো লোক নেই। একটা গাড়ি ভ্যান আইনে যে তারা ভ্যানে উঠায় যে সেই হসপিটালে নিতে হবে এরকম কোনো সিস্টেম নেই। এ অবস্থায় সরেজমিনে গিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যদি আশেপাশে কোথাও খাস জমি থেকে থাকে,
যদি সেদিকে রাস্তা বের করা যায় অথবা কোন দিক দিয়ে রাস্তা করা যায় আমরা সেটা দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি, তাই যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরে জনপদে যুগান্তকারী যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শুরু হলো গাইবান্ধা তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা। দুপুর 12:30টায় সুন্দরগঞ্জে সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত নদীর দুই পারের মানুষ। সৌদি সরকারের অর্থায়ন ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে 1490 মিটার দীর্ঘ সেতুটি। প্রকল্পের মোট খরচ 885 কোটি টাকা। সংশ্লিষ্টদের আশা, এই সেতুর মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। নদী পার হওয়া খুব কষ্ট ছিল, এখন ভালো হবে আজকে থেকে। তিস্তা সেতু ব্রিজ হয়েছে, সরাসরি যেতে পারবে এবং আসতেও পারবে, আর কোনো সমস্যা হবে না। চাল শুধু মানুষ খায় না, বর্তমানে এর বহুবিধ ব্যবহার হচ্ছে, আর তাই চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে দিনাজপুর সার্কিট হাউসে চলমান খাদ্য বান্ধব কর্মসূচির বিষয়ে রংপুর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে একথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, চাল আমদানি দরখাস্ত একটি কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা হয়েছে, বহু সংখ্যক লোককে অনুমতি দেওয়া হয়েছে। চাহিদা থাকলে আবেদনের ভিত্তিতে আরও অনুমতি দেওয়া হবে। খাদ্যশস্য মজুদ আইন অমান্য করলে মজুদ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন খাদ্য উপদেষ্টা। চাল কিন্তু মানুষ খায় শুধু না, গরু ছাগলে খায়, যেটা খাওয়াইতে হয়, আমাদের গরু ছাগল পালতে হয়, হাঁস মুরগি খায়, মাছে খায়, অনেকে খায়। চাউলের কিন্তু বর্তমানে বহুবিধ ব্যবহার। মূলত এই আমদানিটা করার জন্য অনুমতিটা দিয়েছি, বাজারটা যাতে স্থিতিশীল থাকে। আরও যদি চাহিদা থাকে সেটা আমরা দিতে পারবো, কোনো ইয়ে নেই। অলরেডি চাল আসা শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ অনিবার্য কারণবশত বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রম কিছুটা বিঘ্ন ঘটেছে। সকল আবাসিক হলে মনোনয়ন ফর্ম পাঠানো যায়নি। এছাড়া মনোনয়ন উত্তোলনের 4 দিনের মধ্যে 3 দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে খুব দ্রুতই মনোনয়ন উত্তোলনের তারিখ ঘোষণা করা হবে। 3 দিন পর বন্ধের মধ্যে দিয়ে আমরা কতদূর মনোনয়নপত্র বিতরণ এবং অন্যান্য আনুষঙ্গিক কর্মকাণ্ড শেষ করতে পারবো, আমি সন্দিহান ছিলাম। তাছাড়া আমাদের 2 জন কমিশনার রাজশাহীর বাইরে অবস্থান করছেন কিছু জরুরি অফিসিয়াল কাজে। পূর্ণাঙ্গ কমিশন বসে পরবর্তী পর্যায়ে ইমিডিয়েটলি ডেট ঠিক করব কবে থেকে আমরা মনোনয়নপত্র। চলতি মাসের শেষের দিকে হতে যাচ্ছে পিরোজপুর জেলা বিএনপির কাউন্সিল। এই নিয়ে সরগরম তৃণমূলের রাজনীতি। নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে কোনো সম্মেলন করতে পারেনি জেলা বিএনপি। দীর্ঘদিন পর সুযোগ আসায় তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। প্রায় 22 বছর আগে 2003 সালে ঢাকায় হয়েছিল পিরোজপুর জেলা বিএনপির সর্বশেষ কাউন্সিল। আওয়ামী লীগের প্রায় 1.5 যুগের শাসনামলে দমন পীড়নের মুখে সংকুচিত ছিল দলটির রাজনৈতিক কার্যক্রম। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারালে সক্রিয় হয় বিএনপি। জেলার সর্বস্তরে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে মাসের পর মাস, তবে এখনও হয়নি সদর, নেসরাবাদ, নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলার কমিটি। তবুও দ্রুত কাউন্সিল শেষ করার তাগিদ তৃণমূলের। পিরোজপুর জেলা বিএনপির যে কাউন্সিল রয়েছে, সেই কাউন্সিলে ইতিমধ্যে 11টি ইউনিটের অধিকাংশ ইউনিটেরই কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিল আপনার যত দ্রুত সময়ের মধ্যে শেষ হোক, যত দ্রুত সম্ভব আমাদের এই কাউন্সিল শেষ হবে, ততই আমাদের জন্য মঙ্গল। আমরা নেতৃবৃন্দর সাথে, সিনিয়র নেতৃবৃন্দর সাথে যোগাযোগ রাখতেছি। অতি দ্রুত কাউন্সিলের জাতীয় নির্বাচনে আমাদের উপকার হবে। 2022 সেপ্টেম্বরে 41 সদস্যের আহ্বায়ক কমিটি হয়, তবে ছিল পূর্ণাঙ্গ সম্মেলনের দাবি। এরই মধ্যে কাউন্সিলের খবর ছড়িয়ে পড়তেই সরব নেতাকর্মীরা। থানা উপজেলা কমিটি আমাদের কার্যক্রম শেষ হয়েছে, অর্থাৎ সম্মেলন হয়েছে এবং আর 5টি বাকি আছে। যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই মাসের শেষ দিকে এই সম্মেলনটি দেখতে চায়। শিগগিরই হবে জেলা বিএনপির কাউন্সিল, জানালেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক। স্বরূপকাঠি তো আমার একটু ঝামেলা আছে। স্বরূপকাঠি কেন্দ্রের থেকে
একটা ইনকোয়ারি চলতেছে, তারা এটাকে সরকারি উপজেলাটাকে তারা স্টপ করে রাখছে। আমি চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব এই মাসের ভিতরে আমার সম্মেলন শেষ করার জন্য আমার একটা আশা আছে। সব ইউনিটের সম্মেলন শেষ হলে 1111 জন ভোটার বেছে নেবেন তাদের পছন্দের নেতা। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন হয়েছে। দুপুরে জেলা শহরে একটি মিলনায়তনে এই সম্মেলন হয়। এতে বক্তারা সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান। এছাড়া ওয়ার্ড সভাপতি সেক্রেটারিদের দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। বিশেষ অতিথি ছিলেন রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন। সিলেটে সাদা পাথর লুটপাটের ঘটনার প্রতিবেদন জমা দিয়েছে প্রশাসনের তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। দুপুরে প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা হয়। তবে প্রতিবেদনে কি কি বিষয় উঠে এসেছে তা জানাননি জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা। এমন এক সময় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলো যখন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে। সেই সাথে লুটপাটের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারকেও বদলি করা হয়, যিনি নিজেও এই তদন্ত কমিটির একজন সদস্য। এর আগে সাদা পাথর লুটপাটের ঘটনায় 1500 থেকে 2000 জনকে আসামি করে মামলা দায়ের করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বান্দরবানের রুমার পাইনদুতে 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। ভোররাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়। এরা হলেন ক্যাহলা ওয়াং মার্মা, ওয়াই সিং মার্মা, ক্যাসাই ওয়াং মার্মা। স্বজনরা জানান লেখাপড়ার সুবিধায় বান্ধবীদের সাথে পরিত্যক্ত একটি স্কুলে থাকত ভুক্তভোগী ওই শিক্ষার্থী। তবে গতকাল রাত 9:30টার দিকে কথা আছে বলে 4 যুবক ওই পরিত্যক্ত স্কুল থেকে নিয়ে যায়। পরে একটি ক্লিনিকের পেছনে গিয়ে দল বেঁধে 5 জন ধর্ষণ করে ওই শিক্ষার্থীকে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নেত্রকোনার কেন্দুয়ায় রাস্তার পাশ থেকে সিএনজি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলা আদমপুর দুল্লি বৈরাটি সড়কের ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় রাস্তার উপর রক্তমাখা সিএনজি চালিত অটোরিকশাটি পড়ে দেখতে পান স্থানীয় জেলেরা। এ সময় রাস্তা জুড়ে রক্ত পড়ে থাকতে দেখা যায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশ থেকে বিলের পানি থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।